হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে আবার একবার স্বাগত। আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা সামনের দিকে পিএসসি ক্লার্কশিপ মেন্স দিতে যাচ্ছ, যারা চাইছো ডেসক্রিপটিভ কীভাবে প্রিপারেশন নেবে, যারা জানতে চাইছো এক্সপেক্টেড কাট অফ কত হবে, সেটার জন্যই আজকের পুরো ভিডিও। আজকে আমাদের সাথে আছে দীপ রয়চৌধুরী। দীপ, আবার একবার আমাদের চ্যানেলে স্বাগত। দীপ পিএসসি ক্লার্কশিপ 2019 কোয়ালিফাইড এবং তার স্টেট র্যাঙ্ক ছিল 334 এবং সে সেই চাকরি ছেড়ে এখন বর্তমানে আরআরবি এনটিপিসি অ্যাজ এ টিকিট এক্সামিনার হিসেবে কর্মরত। দীপ রয়চৌধুরী, কাটোয়া থেকে। দীপ, কেমন আছো? প্রথমেই জানাই শুভ সন্ধ্যা সকলকে। আমি অত্যন্ত ভালো আছি। আর সামনে সদ্য শেষ হলো পিএসসি ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা বা পার্ট 1 পরীক্ষা। যদি খুব ভুল না হই, পিএসসি আর কয়েক মাসের মধ্যে ঘোষণা করতে পারে তার পার্ট 2 শিডিউল। যদিও পিএসসি নতুন নিয়ম অনুযায়ী এসএসসিকে অনুকরণ করে প্রথম বছরের শেষ ডিসেম্বর মাসের শেষ দিনেই তার ক্যালেন্ডার পাবলিশ করে। এই ক্যালেন্ডার থেকে আগামী যারা অ্যাসপিরেন্ট বা যারা পরীক্ষার্থী তারা জেনে নিতে পারবে কবে তাদের পরীক্ষা হবে। সে অনুযায়ী তাদের প্রিপারেশন বা প্রস্তুতির যে শিডিউল তারা নিজেদের মতো করে সেট করতে পারে। এবং যদি ধরে নিই যদি ক্যালেন্ডার পাবলিশ নাও করে, তাও ধরে নিয়ে নেওয়া যায় 3 থেকে 4 মাস আমাদের হাতে এখনো সময় আছে। আচ্ছা দীপ, তো ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক ক্যান্ডিডেট যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে তাদের মনে এখন একটাই প্রশ্ন, দাদা কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। এবং ইউটিউব খুললেই এখন একটাই ভিডিও দেখতে পাচ্ছি, এক্সপেক্টেড কাট অফ পিএসসি ক্লার্কশিপ। তো দীপকে প্রথমেই বলবো, দীপ তুমি পিএসসি ক্লার্কশিপ 2019-এ তোমার র্যাঙ্ক, তোমার স্কোর, তোমার কীরকম কী প্রিপারেশন একটু বলো, তারপর আমরা কাট অফের দিকে যাচ্ছি। প্রথমেই বলি যে 2019 যে সালটা সেটা আমার জন্য একটা খুব গোল্ডেন পিরিয়ড। আচ্ছা, ওই একই সালে আমি প্রায় 4টি চাকরি পাই। একটু নামগুলো বলা যাবে? হ্যাঁ, আমি পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েট কোয়ালিফাই করেছিলাম। আমার র্যাঙ্ক ছিল 334, ওভারঅল র্যাঙ্ক ছিল 334। ক্যাটাগরি র্যাঙ্ক আরও কম ছিল, প্রায় 150-র কাছাকাছি ছিল। আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে মেটেরোলজিক্যাল অফিসার হিসেবে কোয়ালিফাই করেছিলাম অ্যাফক্যাট পরীক্ষার মাধ্যমে। এছাড়াও আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এলডিসি কোয়ালিফাই করেছিলাম এবং সর্বোপরি 2019 সালেরই এনটিপিসি পরীক্ষা আমি দিয়েছিলাম, যেটার রেজাল্ট 2023 সাল নাগাদ বেরিয়েছিল। সুতরাং আমার কাছে খুব স্বর্ণ মুহূর্ত এই 2019 সালটা। আর প্রস্তুতির ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রস্তুতি কারোর ক্ষেত্রে কোনো আলাদা কিছু হয় না, মানুষের প্রস্তুতি চলতেই থাকে। জীবনের প্রথম চাকরি পেয়েছিলাম 2017 সালে। তো 17 সাল তখন যখন চাকরি পেয়েছিলাম তখন চাকরির সম্বন্ধে তেমন কিছু বুঝতামই না। 2017 থেকে 2019 পর্যন্ত চাকরির প্রস্তুতির সময়টা আমার যায়। অর্থাৎ যে সময়গুলো থাকে একটা মানুষের, যে জিকে প্রস্তুত করা, কারেন্ট অ্যাফেয়ার্স দেখা, কী পড়তে হবে, সিলেবাস সম্বন্ধে অবগত হওয়া। আমরা সকলে জানি যে মোটামুটি সমস্ত চাকরির পরীক্ষার সিলেবাস কম বেশি একই হয়। সুতরাং সেই ম্যাথ, সেই জিকে, সেই জিআই, সেগুলো যদি কম বেশি একটা পরীক্ষার জন্য তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে সব প্রস্তুতিতেই সেটা একটু মেরামতি করে নিলেই সব পরীক্ষার জন্য সেটি কাজে লেগে যায়। আর এইভাবে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল সেই সময়। তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো সে তাদের জন্য বলে রাখি, সামনে জানুয়ারি মাস থেকে আমাদের মাসের বিক্রম বলে একটি ব্যাচ আসছে। তার এই ব্যাচটি তারা জয়েন করতে পারো, তোমরা প্রত্যেকে খুব লাভবান হবে। ব্যাচটি জয়েন করার জন্য মাসের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা। আচ্ছা দীপ, তোমার তো আগের বারে প্রশ্নপত্র তোমাদের শিফট অনুযায়ী হয়েছিল, এবারেও কিন্তু 4টে শিফটে পরীক্ষা হয়েছে, তো শিফটে কোশ্চেন আসলে তুমি দেখেছো, তো আগের বারে কোশ্চেনের তুলনায় এবারে কোশ্চেন কি ডিফারেন্স দেখছো? টাফ, হার্ড কিছু হয়েছে নাকি একটু ইজি হয়েছে, নাকি একই আছে লেভেলটা? প্রথমেই বলি, গতবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কম ছিল। পরীক্ষা হয়েছিল একই দিনে মাত্র 2টি শিফটে। সেক্ষেত্রে সে বছর নর্মালাইজেশন হয়েছিল। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ। পরীক্ষা হয়েছে প্রায় 4টি শিফটে 2 দিনে। এবং খুব স্বাভাবিকভাবেই পিএসসি, আমি মনে করি এটা একটা মাস্টার স্ট্রোক, যে কোশ্চেন আগের বারের তুলনায় আকাশ পাতাল তফাৎ হয়েছে। এবারে কোশ্চেন অনেক বেশি কাঠিন্যের দিক থেকে অনেক বেশি কঠিন। আচ্ছা, এটাই বলবো। কিন্তু যেটা একটা ভালো দেখলাম সেটা হচ্ছে প্রত্যেক কোশ্চেনের সাথে তার একটা স্ক্যানার দিয়ে দিতে, কেউ ওই প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠাতে না পারে, আমরা সহজে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যায়। হ্যাঁ, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে আমরা শুরু হয়েছে দেখতে পারি। তবে আমি বলবো কোশ্চেন কঠিন হয় একদিক দিয়ে পরীক্ষার্থীদের জন্য মঙ্গলজনক। আচ্ছা, তাতে যারা নন সিরিয়াস ক্যান্ডিডেট তারা একদিকে যেমন শর্ট আউট হয়ে যায়, আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কাট অফ কম হওয়ার কারণে তাদের অসুবিধা হয় না।
আমার মনে হয় কাট অফের কথা যদি বলি, কাট অফ প্রেডিক্ট করা কিন্তু খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, কারণ পরীক্ষা কত দিয়েছে, কেমন নর্মালাইজেশন হবে, কেমন অ্যাটেন্ডেন্স ছিল, তাদের প্রস্তুতি কীরকম, কেমন তারা স্কলারশিপটা কেমন তারা অ্যাটেন্ড করে এসছে, এগুলো খুব ভ্যারি করে, জেলা টু জেলা, পরীক্ষার্থী সেন্টার টু সেন্টার ভ্যারি করে। বেশ করে পিএসসি ক্লার্কশিপে এবছর দেখলাম প্রচুর সেন্টার দেওয়া যায় একদম রুরাল এরিয়াতে, রিমোট এরিয়াতে। এক্ষেত্রে কিন্তু পরীক্ষার উপর ভিজিলেন্স করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে কোশ্চেন লিক বলবো না, কিন্তু এই যে ডুপ্লিকেসি, এই জিনিসটা কিন্তু প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। এটা পরীক্ষার্থীর জন্য একটা কুফল। যদি একান্তই কাট অফ বলতে হয়, তবে সবকিছু মাথায় রেখে আমি বলবো আমার কাট অফ যেতে পারে 54 থেকে 56 জেনারেলদের ক্ষেত্রে। জেনারেল ক্ষেত্রে মানে যাদের তার 54 বেশি থেকে যাওয়া হবে না, যাবে না, একদম। আমি আশা করছি। এর প্লাস এর -5 ধরে রাখো তুমি এসসিদের ক্ষেত্রে, তারও -5 এসটিদের ক্ষেত্রে, এরকম ভাবে যে চলতে থাকে। মানে যারা 55 প্লাস যাদের জেনারেল ক্যান্ডিডেট স্কোর আসছে, তারা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন নিতে পারে। আচ্ছা, 55 প্লাস বলবো না, মোটামুটি 50 প্লাস হলেই তোমরা একটা লেভেলের মধ্যে আছো। আচ্ছা, হ্যাঁ, মিডিওকার স্কোরের মধ্যে আছো, তো তোমরা প্রস্তুতির মধ্যে থাকো। আর এটাই বলতে চাই যে কোনো প্রস্তুতি ফেলানো যায় না। তুমি যদি এই প্রস্তুতি না হয়, তুমি যদি ক্র্যাক নাও করতে পারো, একদম। এই প্রস্তুতিটা তোমার পরে কোনো না কোনো পরীক্ষার ক্ষেত্রে মিসলিনিয়াস মেন্স লাগতে পারে, WBSI মেন্স লাগতে পারে, কোনো না কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার লেগে যাবেই। সুতরাং প্রস্তুতির মধ্যেই থাকো। তো আজকে দীপিকায় জানলাম পিএসসি ক্লার্কশিপ যাদের 50 প্লাস স্কোর আছে, তোমরা কিন্তু ডেসক্রিপটিভ জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ যত পড়বে তত শিখবে তত জানবে। একদম একদম ঠিক আছে। তো এবার দীপ কাট অফের জায়গাটা তো গেলাম আমরা, এবার আসছি যে মেন পার্ট, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট, যেটাতে অনেক ক্যান্ডিডেটের প্রশ্ন, দাদা 1 ঘন্টায় 6টা টপিক লিখতে হবে, বাংলা এবং ইংলিশ, এইটা কীভাবে মেকআপ করবো? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলে যে শুধু লেখাটাই বড় কথা নয়। পিএসসি যদি কোশ্চেনগুলো তুমি দেখো, সেখানে ওয়ার্ড লিমিট কিন্তু মেনশন করে দেওয়া থাকে। যেমন 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ড, আমি সঠিক এখন মনে নেই, কিন্তু কোশ্চেন ওয়াইজ ওয়ার্ড লিমিট মেনশন করে দেওয়া থাকে। যদি ওয়ার্ড লিমিট মেনশন না করে দেওয়া থাকে, তা সেক্ষেত্রেও নিজেকে যতটা কম সম্ভব শব্দ ব্যয় করে যত বেশি সম্ভব তুমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারছো, সেক্ষেত্রেই তোমার লেখার যৌক্তিকতা বেশি। আমি বলবো এখানে একটা লেখার গুণাগুণ বিচার করা হয়। লেখনীর ক্ষেত্রে আমি বলবো বাংলার যে বাগধারাগুলি আছে, যে শব্দবন্ধগুলি আছে, সেগুলির ব্যবহার যদি খুব ভালোভাবে করতে পারো, বেশি ভারী শব্দ ব্যবহার না করে সহজ শব্দ, সাবলীল শব্দ, কিন্তু খুব যথোপযুক্ত শব্দ, খুব অ্যাপ্রোপ্রিয়েট শব্দ যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে বাংলা ক্ষেত্রে নাম্বার খুব ভালো হয়। আর ইংলিশের ক্ষেত্রেও তাই। ইংলিশের ক্ষেত্রে আমাদের কিছু ইডিয়ামস আছে, কিছু প্রভাবস আছে, কিছু একই শব্দের কিছু অন্যরকম সিনোনিম আছে। হ্যাঁ, সেইগুলোকে যদি তুমি যত বেশি লেখার মধ্যে তুমি নিয়ে আসতে পারবে, তত তোমার লেখার গুণাগুণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তোমার লেখা দৈর্ঘ্য ছোট হবে এবং লেখা থেকে তুমি অনেক বেশি বোঝাতেও পারবে। আমি এই ধরনের লেখার জন্য আমি নিয়মিতভাবে খবরের কাগজ পড়তাম। তোমরা একই মানুষের পক্ষে বাংলা বা খবরের কাগজ আছে যেগুলোকে আমরা ফলো করতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে খবরের কাগজ নেওয়ার দরকার আছে বা নেই আমি বলবো না, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। এখন সমস্ত খবরের কাগজ মোবাইলে অ্যাপের মাধ্যমে সবার কাছে অ্যাভেলেবেল। অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু, যে কোনো একটা স্ট্যান্ডার্ড খবরের কাগজে যদি অ্যাপ তুমি মোবাইলে ডাউনলোড করে নাও, সেই অ্যাপের লেটার্স, এডিটোরিয়াল লেটার যে সেকশনটা থাকে, এডিটোরিয়াল যে সেকশনটা থাকে, হ্যাঁ, দেখবে ওপিনিয়ন পেজ, প্রতিবেদন, এই যে প্রতিবেদন যে পেজগুলো থাকে, এগুলোকে বেশি করে ফলো করতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের বিনোদনের পেজ বা খেলাধুলার যে পেজ, সেদিকে আমাদের দৃষ্টি বেশি থাকে। এগুলো কিন্তু একবারই উপযুক্ত নয়। হ্যাঁ, উপযুক্ত হচ্ছে বিজনেস যে পেজ, ওপিনিয়ন যে পেজ, এগুলোকে ব্যবহার করা। এবং এই ধরনের ঘটনা তুমি তোমার লেখার মাধ্যমে তুমি মেনশন করো, তাহলে তোমার লেখার গুণাগুণ আরও বেশি উপযুক্ত হবে। তুমি যদি এডিটোরিয়াল লেটারগুলো ফলো করো, তাহলে কত কম শব্দ ব্যয় করে কত বেশি কথা বোঝা যাচ্ছে এবং কত সুন্দর শব্দ ব্যবহার করা যাচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো করে তুমি বুঝতে পারবে। অর্থাৎ যে কোনো একটা টপিক দেখে তুমি প্রথমে ঘাবড়ানোর মতো অবস্থা তোমার হবে না। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যেটা পরীক্ষার ক্ষেত্রে করে থাকি, সেটা হচ্ছে দুম করে আমাকে মোটামুটি বোধহয় 1 ঘন্টা সময় থাকে, বোধহয় একদম 1 ঘন্টায় 6টা কোশ্চেনের জন্য। আমি যদি 100 শব্দ আমাকে লিখতে হয়, তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি 650 থেকে 700 শব্দ আমাকে লিখতে হবে। আমি যদি 1000 শব্দ ধরে রাখি, তাহলে সেটা খুব এনাফ টাইম বলবো আমি। তো প্রথমেই দুম করে কোনো লেখা দেখে তাতে লেখার মধ্যে ঝাঁপিয়ে না পড়ে আমি বলবো তোমার খাতার পিছনে রাফ শিটগুলো একটা শিট তৈরি করো তুমি নিচে। আচ্ছা, সেখানে সামারাইজের মতো করে যেগুলো তুমি লিখতে চাইছো, সেগুলো পয়েন্ট কটা অন্তত মেনশন করে রাখো।
যতগুলো পয়েন্ট সেই সময় তোমার মাথার মধ্যে আসছে এবং একদম। চিন্তা করার সময় শুধু সেই সময়টা, ঠিক আছে? যখন তুমি লেখার মধ্যে আসবে তখন শুধু সেই কটা পয়েন্টকে শুধু শব্দবন্ধের মাধ্যমে বা সেন্টাইজ করে, মানে বাক্যে প্রযুক্ত করে সেটাকে একটা লেখার মধ্যে ফুটিয়ে তোলো। এক্ষেত্রে তুমি একবার দেখে নিতে পারো যে রাফের মধ্যেই লিখে যে কতটা তোমার লেখার মধ্যে আসছে, সেটা যদি মনে হয় বেশি সময় নষ্ট হচ্ছে, তো সরাসরি শুধু পয়েন্ট কটা লিখে রাখো, ওয়ার্ড কটা লিখে রাখো এবং সেই ওয়ার্ডটাকে প্রযুক্ত করে দাও তুমি লেখার মধ্যে। লেটারের ক্ষেত্রে আমি জানি যে মোটামুটি একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের মধ্যে শুধু কম বেশি শব্দ কটা চেঞ্জ করে রিপোর্ট রাইটিং বা রিপোর্ট বা লেটার এইভাবে হয়ে যায়। সামারির ক্ষেত্রে আমরা জানি খুব অল্প লিখতে হয় কিন্তু চিন্তাটা বেশি করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা করতাম যে একটা বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে দাগ দিয়ে দিয়ে দিতাম, যেটা মনে হচ্ছে এখান থেকে এটা মানে স্কেলিটন, একটা প্যারাগ্রাফের স্কেলিটন যেটাকে বলা কাঠামো, সেই কাঠামো করে আমরা মূল বিষয়টাকে, মূল চিহ্নিত করতাম। সেটাকে যদি কোনোভাবে ছোট করা যায় ছোট করার চেষ্টা করতাম, যে সেটাকে আমি জাস্ট পুট করে দিতাম। আর একদমই ভাববে না লেখার শব্দবন্ধ বেশি হয়ে গেল বা ওয়ার্ড লিমিট পেরিয়ে গেলাম, এই জিনিসটা কখনো কখনো মাথায় আনবে না, ঠিক আছে? সবসময় মনে করবে যে তুমি যেটা করেছো সেটা মোটামুটি ঠিকই আছে, কোনো বানান ভুল করবে না, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করবে না, এই জিনিসটায় আপনার খুব সতর্ক থাকতে হবে। এর জন্য উচিত বারবার বাড়িতে লিখে কোনো একজন স্যার বা টিচারের কাছ থেকে বারবার চেক করে নেওয়া যে আমার লেখা গুণাগুণ কতটা আসছে। অন্তত চেকটা করতে হবে, তিনি বলে দেবেন যে কোনো বানান ভুল হচ্ছে কিনা, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হচ্ছে কিনা, এই ব্যাপারটা খুব দরকারি। তো মোটামুটি অনেক কিছু জানলাম দীপ। তো আরেকটা যেটা প্রশ্ন আমাদের সবারই, সেটা হচ্ছে এই যে পিএসসি ক্লাসিক ডেসক্রিপটিভ যেটা পার্টটা আছে, তো সেটার জন্য পার্টিকুলার কোনো বই কি ফলো করা উচিত, বা পার্টিকুলার কোনো সেকশনটাকে আমরা যদি ভালো করে করি তাহলে সেখান থেকে বেশি মার্কস আমরা প্রথমে নিতে পারি, এরকম কোনো ব্যাপার আছে? আমি প্রথমেই বলতে চাই যে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটা বই ফলো করেছিলাম, সেটা হচ্ছে লীলা রায়ের ওই ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ পার্ট 2। আমি শুধু পার্ট 2 বইটাই কিনেছিলাম বিভিন্ন রকমের গ্রামার বা ইয়ের জন্য। আচ্ছা, যদি কারো বাড়িতে পিকে দেওয়া সরকার থাকে তাকে ইংরেজির জন্য আর কোনো বই কেনার দরকার নেই, বাংলার জন্য অনেক বই আছে। আমি অত ডিটেলসে যেতে চাই না, ডেসক্রিপটিভ বেঙ্গলে যে কোনো একটা বই দেখে নিও। যদি কারো বাড়িতে বই নাও থেকে থাকে, সে ক্লাস মাধ্যমিক লেভেলের রচনা লেখা বা প্রতিবেদন লেখা যে কোনো বই ফলো করতে পারে, এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই একদম। আর কি বলছিলে? আর যেটা প্রশ্ন ছিল আমাদের সেটা হচ্ছে চয়েস ফিলিং। এরপর তো ধরো চয়েস ফিলিং দেবে, কেউ চায় নবান্নতে, কেউ চায় বাড়ির কাছে এসডিওর বিল্ডিংয়ে, কেউ চায় ডিস্ট্রিক্ট অফিসে। তো কোন তিনটে যে সেক্টর আছে, তো এই তিনটে সেক্টরের মধ্যে কোনটাতে যাওয়াটা বেশি প্রেফার করবে তুমি? আমি এটাও বলতে চাই যে এটা মানুষ টু মানুষ ভ্যারি করবে। তুমি তোমার পোস্ট কোথায় ছিল, তোমার পোস্টিং কোথায় ছিল, এটা একটু বলবে? আমার ফার্স্ট চয়েস ছিল সেক্রেটারিয়েট। আচ্ছা। আর আমার পোস্টিং ছিল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফেন্স ডিপার্টমেন্টে, দ্যাট মিন নবান্নের। হ্যাঁ, আচ্ছা। এটি মুখ্যমন্ত্রীর আন্ডারে নিজস্ব একটি দপ্তর। চাকরিটি আমি গ্রহণ করিনি সেই সময়। আচ্ছা, সেটা তো একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এলডিসি এলডিএ কাজ কি একই? কি বললেন? এলডিসি আর এলডিএ, এটা মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আর এলডিএ টা তো ডিস্ট্রিক্ট ইতে হচ্ছে। উল্টোটা, এলডিএ হচ্ছে নবান্নের, হ্যাঁ নবান্নতে, হ্যাঁ একদম এলডিএ। এবং যারা ডিস্ট্রিক্টে বিভিন্ন বিডিও অফিস বা এসডিও অফিসে চাকরি করে রিজিওনাল জোনগুলোতে, তাদেরকে বলা হয় এলডিসি। আচ্ছা, এদের কাজের কোনো আছে কিছু? কাজের কোনো বলতে যারা সেক্রেটারিতে কাজ করে তাদের প্রমোশন স্কোপ কিন্তু অনেক বেশি। আচ্ছা, তারা যেহেতু সেন্ট্রালের মানে অত্যন্ত কাছাকাছি আছে, তাদের ক্ষেত্রে প্রমোশন স্কোপ খুব দ্রুত হয় এবং ভালো হয়। বলা হয় তারা নাকি একটা এলডিএ যদি ঠিকঠাক কাজ করতে পারে এবং যদি খুব ভালো যোগাযোগ রাখতে পারে পলিটিক্যালি, তো সে জয়েন্ট সেক্রেটারি পদ পর্যন্ত উন্নীত হতে পারে। আচ্ছা, যেটি লেভেল 18 পোস্ট, অর্থাৎ একটা মানুষ WBCS দিলেও লেভেল 16 পর্যন্ত যেতে পারে। কিন্তু এই ক্লার্কশিপ যদি কেউ 20 বছর বয়সের মধ্যে চাকরি পায় এবং ঠিকঠাকভাবে প্রমোশন পেতে থাকে, মানে SC ST থাকে, ডবল প্রমোশন যেগুলো আমি ধরে নিলাম, তাহলে স্যার লেভেল 18 অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পোস্ট পর্যন্ত উন্নীত হওয়ার মতো তার সুযোগ আছে, যেটা রিজিওনাল বা ডিরেক্টরেট পোস্টগুলোর ক্ষেত্রে নেই। আচ্ছা, ডিরেক্টরেটে সামান্য পরিমাণ থাকলেও রিজিওনালি একদমই নেই। কিন্তু একই হাতে যদি কারো এমন থাকে যে আমার বাড়ির কাছেই চাকরি খুব দরকার, বা আমার বাড়ি থেকে কলকাতা যাতে সকালের পক্ষে সম্ভব নয়, বা সকালে কলকাতা থেকে থাকাও সম্ভব নয়, তাদের ক্ষেত্রে রিজিওনাল খুব বেস্ট পোস্ট বলবো। অনেকেই থাকে যে বেশি কাজ করতে আমি চাই না, আমি খুব অল্প পরিমাণ কাজ করতে চাই, একটা সুখের মানে চাকরি করতে চাই, একদম বাড়িতে ভাত খাওয়া, অফিসে গিয়ে খুব কম কাজ করবো, বাড়ি চলে যাবো। সরকারি চাকরি বলতে আমরা যেটা বোঝাই, তাদের ক্ষেত্রে আমি বলবো রিজিওনাল তারা প্রথম চয়েস হিসেবে রাখতে পারো। কিন্তু যদি কেউ বলো যে কাজ করতে কোনো অসুবিধা নেই, প্রচুর পরিশ্রম করব, কিন্তু জীবনে আমি একটু উন্নত করতে চাই, একটু কোয়ালিটি লাইফ লিড করতে চাই, তাহলে আমি বলবো অবশ্যই সেক্রেটারি দিকে যাও। তবে অবশ্যই সেক্রেটারি পাওয়ার জন্য তো র্যাঙ্কটাও ভালো করতে হবে, র্যাঙ্ক করতে হবে। এবং আমি বলতে চাই যে এই যে মেন্স পরীক্ষাটা কিন্তু সর্বোচ্চ নয়, এরপরে টাইপিং টেস্ট আছে, এবং টাইপিং এর যে স্পিড সেটিও একদিনে আসবে না,
ঠিক আছে? তো তার জন্য একটা প্রস্তুতি প্রয়োজন, সেটা আচ্ছা। সেগুলো বাড়িতে যেন চলতে থাকে। সেটা আমরা আসবো আবার পরে ভিডিও নিয়ে। আচ্ছা দীপ, আর একটা কথা বলতে চাইলে, আমরা মেন্সের জন্য সেফ স্কোর কত রাখতে পারি 100-র মধ্যে? সেফ স্কোর আমি বলছি 56+। মোটামুটি কেউ যদি 60 ক্রস করে যায় তাহলে সে এক্সট্রিমলি সেফ, আমি তাকে বলবো। সো তার অবশ্যই প্রস্তুতির জন্য এগোনো উচিত। 50 to 60 মধ্যে যারা আছে তারা বর্ডার লাইন, এবং 50 নিচে যারা আছে তারাও আশাহত হয়েও না, প্রস্তুতির মধ্যে থাকো। এই প্রস্তুতি ভবিষ্যতে কোনো না কোনো দিন কাজে লেগেই যাবে। একদম একদম। আচ্ছা, এই যে ডেসক্রিপটিভের কথা বলছি, ডেসক্রিপটিভে তোরা পরীক্ষা দিলাম, তো ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়ে আমরা কত স্কোর ধরে চলবো ডেসক্রিপটিভে, যে আমি এই স্কোরটা টার্গেট রাখছি, যে আমি এই স্কোরটা কল করতে পারি, তাহলে আমার একটা ভালো জায়গায় যেতে পারি আমি? আচ্ছা, এটাও নির্ভর করছে মানুষ টু মানুষ। আমাদের যেমন গত বছর খুব সম্ভবত 134 বা এরকম কিছু একটা 33 পয়েন্ট সামথিং, হ্যাঁ, যেটা এরকম কিছু একটা একদম ছিল স্কোর। কাট অফ ছিল। সেক্ষেত্রে আমি বলতে চাই আমার প্রিলিমিনারিতে অর্থাৎ পার্ট 1 এর স্কোর ছিল 92। বাপরে, আমি- 100-র মধ্যে? হ্যাঁ, আমি গোটা 100 কোশ্চেন 100টাই অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওই ভুল ঠিক হয়ে আমার স্কোর দাঁড়িয়েছিল 92। আচ্ছা হ্যাঁ, আমাদের সময় বোধহয় 3টে ভুল হলে 1 নম্বর কাটা ছিল, এখন সেটা আরো ভালো হয়েছে, এখন সেটা 4টে ভুল হলে 1 নম্বর কাটা আচ্ছা, হয়। একদম। ঠিক আছে? তো 92 থেকে আমি বোধহয় 56 বা 54 এরকম কিছু একটা পেয়েছিলাম পার্ট 2-তে। আচ্ছা দিয়ে আমার স্কোর ওই রকমই দাঁড়িয়েছিল, ওই 48 বা 42 এরকম কিছু। আচ্ছা হ্যাঁ, তাতে বোধহয় আমি চান্স পেয়ে গেছিলাম। আমি সঠিক এখন মনে পড়তে পারছি না আমার কত স্কোর ছিল, বা আচ্ছা। হয়তো আমার 60 স্কোর ছিল পার্ট 2-তে, দিয়ে 152 এরকম কিছু একটা আমার স্কোর দাঁড়িয়েছিল। এবার এটা নির্ভর করছে তুমি ডেসক্রিপটিভে তোমার বেস্টটা দিয়ে আসো, এটা তো তোমার হাতে নেই। এটা তো এমসিকিউ কোশ্চেন না যে তুমি পুরোটা অ্যাটেন্ড করতে একদম পারবে। একদম। তুমি তোমার সেরা লেখনীটা মাথা ঠান্ডা করে 1 ঘন্টা সময়ের মধ্যে দিয়ে এসো। আমি এটা বলতে চাই যে 6টা কোশ্চেন ভেবো না, 650 থেকে 700 শব্দ তোমাকে লিখতে হচ্ছে। এই শব্দ কটা লেখার জন্য এই 1 ঘন্টা বা 60 মিনিট অনেক বেশি সময়। সবাই মাথা ঠান্ডা রেখো, রাফ ওয়ার্ক করো, নিজের মাথার চিন্তাগুলোকে এক জায়গায় ফুটিয়ে তোলো, অ্যান্ড বেস্ট অফ লাক। লাস্ট মিনিট টোটকা ক্লাসিক মেন্স ক্যান্ডিডেটের জন্য? লাস্ট মিনিট এটাই যে নিয়মিতভাবে খবরের কাগজ পড়ো এবং লেখার প্র্যাকটিস কিন্তু চলতে থাকো। লেখা কিন্তু একদিনে আসে না। আমাদের পরীক্ষার গতানুগতিক ধারাটা এরকম যে আমরা এমসিকিউতে ওস্তাদ হয়ে গেছি, কিন্তু ডেসক্রিপটিভ খুব বেশি পরীক্ষায় লাগে না বলে আমরা ডেসক্রিপটিভ দিকে তেমন মনোযোগী হই না। সুতরাং লেখনই একটা খুব বিশেষ গুণ। ঠিক আছে? তোমাদের যে আমরা যে মাধ্যমিক আগে যেরকম গতানুগতিক ধারায় যেমন ছিলাম, সেই ধারার মধ্যে এই কদিনের জন্য ফেরত যাও, নিয়মিতভাবে খবরের কাগজ পড়ো, এডিটোরিয়াল সেকশন বা সম্পাদকীয় বিভাগ, এবং সেগুলোকে ফলো করে লেখার মধ্যে কতটা তুমি ভালো শব্দ ব্যবহার করতে পারছো দেখো। বেস্ট অফ লাক। অসংখ্য ধন্যবাদ দীপ আমাদের you. এই প্ল্যাটফর্মে আসার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আবার আশা করছি কোনো একটা টপিক নিয়ে আমরা আসবো। Thank খুব you. ভালো লাগলো এই সুন্দর একটা আলোচনা করতে। আমিও বলতে চাই যারা প্রস্তুতি নিচ্ছ তারা সামনে জানুয়ারি থেকে আমাদের বিক্রম ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ চাও তোমরা এসে কন্ট্যাক্ট করো, জয়েন করো। আশা করছি সবার পক্ষে ভালোই হবে। আর প্রস্তুতি থাকো, লড়াই চলতে থাকুক। একদম, লড়াই চলতে থাকুক। আমাদের নতুন ব্যাচও কিন্তু শুরু হচ্ছে, আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখানে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দীপ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। থ্যাংক ইউ।